শুভ সকাল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার দাস তোমাদেরকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই ভালো আছো তোমরা? হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে চলো ক্লাসে প্রবেশ করি। এখানে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় মাগুরা এর অ্যাসেম্বলির একটি খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। এখন আমি আমার পরিচিতি নিয়ে এসেছি এবং আজকে ক্লাসটি তোমাদের জন্য অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় ব্যবসা উদ্যোগ অধ্যায় দ্বিতীয়। এটি এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, কারণ এর আগে এই অধ্যায়ের উপর আরো একটি ক্লাস নিয়ে এসেছি। আমি পরিমল কুমার দাস, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় মাগুরা। এখানে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে একটি। যদি ক্লাসের বাইরে কারো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বই খাতা কলম নিয়ে ক্লাসের জন্য প্রস্তুত হও। শুরুতে দেখতে পাচ্ছ এখানে দুটো ছবি নিয়ে আসা হয়েছে। প্রথম ছবিতে একজন মহিলা কুটির শিল্পে বিভিন্ন জিনিস অর্থাৎ হাঁড়ি পাতিল তৈরি করছেন। অপরদিকে আরো একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে কৃষক তার ক্ষেতে বিভিন্ন সবজি উৎপাদন করছে, করে তা বাজারে বিক্রয় করছেন। তাহলে ছবি দুটি থেকে তোমরা বুঝতে পারছো যে আজকে পাঠের বিষয় কি হতে পারে। তোমরা অনুমান করো তো যে আজকে পাঠের বিষয় কি হতে পারে। এখানে দেখছো যে এই যে হাঁড়ি পাতিল বা মৃৎশিল্প বা কুটির শিল্প যাই বলো, এই মৃৎশিল্পের ইনি হলেন একজন প্রধান। তারপরে এই যে এখানে একটি ক্ষেত দেখতে পাচ্ছ, এই ক্ষেতে এই কৃষক হলো প্রধান, অর্থাৎ ফসল কিভাবে ফলাতে হবে বা কখন কোন মৌসুমে কোন ফসল ভালো হবে সব বিষয়ে কিন্তু ইনি সিদ্ধান্ত দিবেন। তাহলে ছবি দুটো দেখে তোমরা কি অনুমান করতে পারছো যে আজকে পাঠের বিষয় কি হতে পারে? প্রিয় শিক্ষার্থী, দেখি তোমাদের মতের সাথে তোমরা দেখো পাঠ ঘোষণা। আজকে পাঠের বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। তোমরা ছবিতে দেখতে পেয়েছো যে একজন ব্যক্তি নিজ উদ্যোগে যখন একটি প্রতিষ্ঠান গড়ে তোলে যার মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা উপার্জন, তাহলে বুঝতে পারছো সেটি হলো ব্যবসা উদ্যোগ। আর যিনি এই কাজটি করেন তিনি হলেন উদ্যোক্তা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা বিষয়ে কি কি সেটি আমরা দেখে নিই। আজকে পাঠের শিক্ষণফল, অর্থাৎ পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে। দেখো এখানে কতগুলো বিষয় নিয়ে আসা হয়েছে আজকে। আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তারপরে আছে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার জন্য পরিবেশটা কেমন প্রয়োজন। তারপরে আছে বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে
বাধাসমূহ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে কি কি বাধা আছে সেগুলো ব্যাখ্যা করতে পারবে। পরিশেষে বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়সমূহ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ একটা সমস্যা আসলে সেই সমস্যা যদি চিহ্নিত করা যায় তাহলে সেই সমস্যা কিভাবে নিরসন করা যায় সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। তাহলে আমরা এই বিষয়গুলো আজকে পাঠ শেষে জানতে পারব। তাহলে আর দেরি নয় প্রিয় শিক্ষার্থী, আমরা পাঠ উপস্থাপনে এখন প্রবেশ করব। আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। বাংলাদেশ জানো তোমরা একটি উন্নয়নশীল দেশ। যে কোনো দেশের উন্নয়নে শিল্প খাত কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী আমাদের মোট জাতীয় আয়ের 50% আসে সেবা খাত থেকে, আর 20% আসে কৃষি খাত থেকে, এবং অবশিষ্ট যে 30% সেটি আসে শিল্প খাত থেকে। তাহলে বুঝতে পারছো যে শিল্প খাতে আমাদের জাতীয় অর্থনীতিতে কতটা গুরুত্ব রাখছে। যে কোনো দেশের উন্নয়নে শিল্প খাত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ বিশ্বের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে দেশ অর্থনৈতিক দিক দিয়ে যত উন্নত সে দেশ দেখবা যে শিল্পক্ষেত্রে উন্নত আছে বলেই অর্থনৈতিক দিক দিয়ে তারা উন্নত হতে পেরেছে। অর্থাৎ বলা যায় যে দেশ শিল্পে যত উন্নত সে দেশ অর্থনৈতিক দিক দিয়ে ততটাই উন্নত। ব্যবসা উদ্যোগের মাধ্যমে শিল্প খাতসমূহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব। ব্যবসা উদ্যোগ নিম্নোক্তভাবে আমাদের দেশের অর্থনৈতিক বা আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে দেখো কিভাবে গুরুত্ব পালন করতে পারে, তার ভিতর কতগুলো পয়েন্ট আমি এখানে নিয়ে এসেছি। তার প্রথমে আছে কি সম্পদের সঠিক ব্যবহার। ব্যবসা উদ্যোগ আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। তাছাড়া নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। দেখো আমাদের দেশের জনসংখ্যার কিন্তু অভাব নেই, কারণ আমরা হলাম জনবহুল দেশের নাগরিক। তাহলে সমষ্টিকে সম্পদে উন্নত করা বা সম্পদে পরিণত করার কাজটা কিন্তু এই ব্যবসা উদ্যোগের মাধ্যমে সম্ভব। তাহলে এই মানব গোষ্ঠীকে যদি মানব সম্পদে রূপান্তর করা যায় তাহলে দেশ অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা এগিয়ে যাবে, এটা বলা যায়। এরপর বলা হচ্ছে জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। ব্যবসা উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। ফলে সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়। যেহেতু উদ্যোক্তারা নিত্য নতুন পণ্য আবিষ্কার করে এবং ভোক্তার চাহিদা অনুযায়ী সেরূপ পণ্য বাজারে বিক্রয়ের ব্যবস্থা করে, এর মধ্য দিয়ে কি হয়? এর মধ্য দিয়ে উৎপাদন বৃদ্ধি পায় এবং উৎপাদন বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি পাবে, আর আয় বৃদ্ধি পেলে দেশের অর্থনীতি চাকা আরো গতিশীল হবে। এরপর বলা হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমেও দেশের শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণ হয়ে থাকে। তোমরা জানো যে দেশে কতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে এবং
তার পাশাপাশি কিন্তু বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হয়। তোমরা ঢাকার গার্মেন্টস শিল্পের দিকে তাকাবে, তখন দেখতে পাবে কি সকালে এবং বিকালে যে দৃশ্যটা, অর্থাৎ দেখতে পাবে যে সকালে কি হারে জনগণ কারখানার দিকে ধাবিত হচ্ছে, আবার ঠিক সন্ধ্যায় বা বিকাল দিয়ে শুরু হয় ঠিক একই জনস্রোত। এই দৃশ্য দেখলে সহজে অনুমান করা যায় যে শিল্প খাতে কত লোকের কর্মসংস্থান হয়ে থাকে। এরূপ উদ্যোক্তারা যদি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে তাহলে দেশে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে। এরপরে বলা হচ্ছে দক্ষ মানব সম্পদ সৃষ্টি। আগেই আলোচনা করা হয়েছে যে একজন উদ্যোক্তা কিভাবে মানব জাতিকে সম্পদে রূপান্তর করতে পারে। যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ, আমাদের এই বিশাল জনসংখ্যায় আমাদের সম্পদ হতে পারে কিভাবে? ব্যবসা উদ্যোক্তা দেশের অদক্ষ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারে। মানুষ কিন্তু দক্ষতা অর্জন করে পৃথিবীতে আসে না, পৃথিবীতে আসার পরে শিক্ষা লাভ করার মধ্য দিয়ে সে তার দক্ষতা আস্তে আস্তে বাড়াতে থাকে। তারপরে বাস্তব যে জ্ঞান সেটি কিন্তু কর্মক্ষেত্রে যাওয়ার পরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সেটি প্রদান করা সম্ভব হয়। তাহলে এইভাবে জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করা যায়। এরপরে আছে কি পরনির্ভরশীলতা দূরীকরণ। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরিবর্তন করতে পারি। কিভাবে করতে পারি? যে আমরা যদি নিজেরা নিজেদের কর্মের ব্যবস্থা করতে পারি তাহলে অন্যের উপর নির্ভর করা লাগবে না। তাই বলা হচ্ছে যে পরনির্ভরশীলতা দূরীকরণ। অন্যের উপর নির্ভর না করে আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব, তাহলে এর মধ্য দিয়ে দেশের একদিকে যেমন বেকারত্ব দূর হবে, সবসময় সরকারি চাকরির দিকে না তাকিয়ে থেকে নিজের কাজ নিজে জোগাড় করে নিতে হবে এবং নিজে কিছু করার চেষ্টা করতে হবে। তাই বলা হচ্ছে ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস করতে পারি। ব্যবসা উদ্যোগের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো, একথা বলা যেতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের এই যে গুরুত্ব, এই পয়েন্টগুলো দেখলে বুঝতে পারবা যে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের প্রয়োজন আছে কি না। এখন দেখো এই পয়েন্টগুলো বুঝতে কারোর সমস্যা আছে কি না, যদি থাকে তাহলে প্রশ্ন করো। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু কোনো প্রশ্ন নাই তাহলে বুঝতে পারছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ধন্যবাদ। তাহলে এখন দেখব ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতিতে ব্যবসা উদ্যোগের যে গুরুত্ব সেটি আগে স্লাইডে দেখতে পেয়েছ। এখন দেখব কি ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, অর্থাৎ তুমি যেখানে বড় হচ্ছ সেখানকার পরিবেশ যত সুন্দর হবে তুমি তত সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। আমরা যদি উন্নত বিশ্বের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে তাদের অগ্রগতির একটি প্রধান কারণ হলো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও সম্প্রসারণের অনুকূল পরিবেশ। কারণ তাদের ব্যবসায়ের পারিপার্শ্বিক পরিবেশ এবং সম্প্রসারণের যে নীতিমালা, এ সবগুলোই অনুকূলে থাকার কারণে তারা কিন্তু শিল্পক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে। আমাদের দেশে মেধা, মনন ও দক্ষতার খুব বেশি ঘাটতি কিন্তু নেই।
তার প্রমাণ হচ্ছে আমাদের দেশে অনেক লোক বিদেশে গিয়ে বিভিন্ন সেক্টরে বেশ সুনাম অর্জন করতে পেরেছে। তাহলে স্বভাবতই বুঝতে পারছো যে আমাদের মেধা বা মনন বা দক্ষতার কোনো ঘাটতি কিন্তু আমাদের নাই। শুধুমাত্র অনুকূল পরিবেশের অভাবে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। অর্থাৎ সরকার বা জনগণ যদি এই সবাই মিলে ব্যবসার পরিবেশটা অনুকূল করে তাহলে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার জন্য নিম্নোক্ত অনুকূল পরিবেশ থাকা উচিত বলে মনে করা হয়। এখন কি কি বিষয়গুলো উচিত বলে মনে করি তার আগে দেখো এখানে বলা হচ্ছে যে আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, এগুলো আলোচনায় করা হয়ে গেছে যে তাহলে দেখতে পাবো কি তাদের অগ্রগতির একটি প্রধান কারণ হলো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও সম্প্রসারণের অনুকূল পরিবেশ। আমাদের দেশে মেধা মনন ও দক্ষতার খুব বেশি ঘাটতি নেই, যে কারণে পরিবেশটা যদি অনুকূল হয় তাহলে ব্যবসা সেক্টরে যথেষ্ট উন্নতি করা সম্ভব হবে। তাহলে কোন কোন বিষয়গুলো দেখো, উন্নত অবকাঠামোগত উপাদান, অর্থাৎ অনুকূল পরিবেশ কি কি থাকলে একটা দেশের ব্যবসা উদ্যোগের উন্নয়ন করা সম্ভব সেগুলো আমরা দেখি। ব্যবসা পরিচালনার জন্য আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস, যাতায়াত ব্যবস্থা ইত্যাদির দরকার হয়। এগুলো যদি অনুকূল হয় অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য সহজপ্রাপ্য হয় তাহলে কিন্তু ব্যবসা উদ্যোগ গড়ে ওঠা সম্ভব। এরপর আছে সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসা উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত যেমন কর মওকুফ, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ ইত্যাদি ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। কারণ সরকার এই সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ীদের যদি দেয় তাহলে অনেকে এই ব্যবসা করতে বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে এগিয়ে আসবে। তার মানে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে। এরপরে আছে আর্থসামাজিক স্থিতিশীলতা। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক এই তিনটি পরিবেশ যদি অনুকূলে থাকে অর্থাৎ স্থিতিশীল থাকে তাহলে সে দেশ শিল্পক্ষেত্রে কিন্তু এগিয়ে যাবে। বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু বিশেষ দরকার। পর্যাপ্ত, এরপর আছে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে ব্যবসা পরিচালনা সহজ হয়। অর্থাৎ দেশে প্রচলিত যে আইনগুলো আছে সেগুলো যদি ব্যবসায়ীদের অনুকূলে থাকে অর্থাৎ পক্ষে থাকে তাহলে কি হবে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকলে ব্যবসা স্থাপন ও পরিচালন সহজ হয়। অন্যদিকে অস্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। কারণ নিত্য নতুন যদি আইন পরিবর্তন করা হয় তাহলে কি হবে, উক্ত
ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা শিল্প প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। এরপরে বলা হচ্ছে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। যে কোনো ব্যবসা উদ্যোগ সম্প্রসারণ বা সফলভাবে বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধনের দরকার হয়। মূলধনের স্বল্পতার কারণে অধিকাংশ ব্যবসা স্থাপন ও পরিচালনা করা সম্ভব হয় না। এজন্য দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, যাতে করে নতুন উদ্যোক্তারা পুঁজি সহজে যোগান পেতে পারে। কারণ ব্যবসায় যে মূলধনের দরকার তা সব উদ্যোক্তাই যে সংগ্রহ করতে পারে তা কিন্তু নয়। কিছু সংগ্রহ করতে পারে এবং কিছু ব্যাংক থেকে ঋণ হিসেবে নিতে পারে। এখন এই ঋণের ক্ষেত্রে যদি সুযোগ সুবিধা থাকে বা সহজ প্রাপ্যতা হয়, অর্থাৎ ঋণের টাকাটা সহজে পাওয়া যায়, তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব হয়। এরপর আছে প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণের অভাবে অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব। অর্থাৎ উদ্যোক্তাদের যদি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যায় বা প্রদান করা যায়, তাহলে কি হবে, তারা এই কাজে আগ্রহী হবে। এইভাবে কিন্তু একটা দেশে অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব। এখন প্রিয় শিক্ষার্থী, দেখো এই বিষয়গুলো সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে কোনো পয়েন্টটা বুঝতে যদি কারো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করো। ধন্যবাদ। তাহলে যেহেতু কোনো প্রশ্ন তোমাদের নাই, তাহলে ধরে নিচ্ছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম তার উপর ভিত্তি করে একটি শ্রেণীতে একক কাজ নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থী, আমাদেরই শিক্ষার্থী, একক কাজের জন্য প্রস্তুত হয়ে আছে। নিশ্চয় তোমরাও প্রস্তুত আছো। মানুষকে কিভাবে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায় তা সংক্ষেপে লেখো। এই নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি যে মানব জাতিকে কিভাবে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়। এ সম্পর্কে তুমি যা জানো লেখো। এ নিয়ে আলোচনা করা হয়ে গেছে। দেখি কে কতটা লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় হয়ে গেছে। এখন দেখি তোমরা কি লিখেছ। এখানে তার সাথে সঙ্গতি রেখে আমিও কিন্তু কিছু লেখার চেষ্টা করেছি। সংক্ষেপে কয়েকটা কথা এখানে লিখে নিয়ে এসেছি। দেখো তোমাদের সাথে আমার লেখার কোনো মিল আছে কিনা। বলা আছে বাংলাদেশ একটি জনবহুল দেশ। ব্যবসা উদ্যোক্তা দেশের অদক্ষ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা সম্ভব হয়। এখানে সামান্য কথার মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো পয়েন্ট বের করে নিয়ে আসা যায়। তাহলে এভাবে লেখাটা একটু বর্ধিত করতে হবে। এর মধ্য দিয়ে তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা জাতিকে দক্ষ সম্পদে রূপান্তর করা সম্ভব।
সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধাসমূহ। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশে বিশেষ করে উন্নয়নে কি কি বাধা দেখা যায়, তার ভিতর দেখো বেশ কয়েকটা পয়েন্ট আমি এখানে নিয়ে এসেছি। যে বলা হচ্ছে বাংলাদেশ ব্যবসা উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ সকল ক্ষেত্রে অনুকূল নয়। বেশ কিছু বাধার কারণে এখনো উদ্যোগ উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। নিম্নে বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধাগুলো বিশ্লেষণ করা হলো। এখানে যদিও বিশ্লেষণ করা হয়নি, শুধু বাধাগুলো আমি চিহ্নিত করেছি। কি কি বাধা? সুষ্ঠু পরিকল্পনার অভাব, উদ্যোগ উন্নয়নের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে ও পর্যায়ক্রমে বাস্তবায়ন সম্ভব এমন পরিকল্পনা খুব প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে এরকম ব্যাপক সুপরিকল্পনার অভাব কিন্তু আছে। আমাদের দেশে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা কিন্তু করা হয় না, যার পরিপ্রেক্ষিতে উদ্যোক্তাদের উন্নয়ন বা শিল্পোন্নয়ন সম্ভব হচ্ছে না। এরপরে বলা হচ্ছে চাকরির প্রতি অধিক আগ্রহ। আমাদের কিন্তু সবসময় একটা টেন্ডেন্সি কাজ করে যে একটা চাকরি করতে হবে। প্রাচীন কাল থেকে এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল, ফলে শিল্প ব্যবসা বাণিজ্যের উপর তাদের আগ্রহ তুলনামূলকভাবে কম। প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদেরকে চাকরির প্রতি অধিকতর আগ্রহী করে তোলে, ফলে ব্যবসা উদ্যোগ উন্নয়নে এটি কিন্তু একটি অন্যতম বাধা। কারণ তোমরা যারা পড়াশোনা করছো সকলেই কিন্তু একটা টার্গেট থাকে যে আমি বড় হয়ে চাকরি করব বা এই কাজ করব, কিন্তু আমি যে একজন শিল্পোদ্যোক্তা হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারি তা নিয়ে কিন্তু তোমরা ভাবো না। তা যদি ভাবতে, তাহলে চাকরির প্রতি এত আসক্তি মানুষের থাকতো না। তাহলে এটা একটি সমস্যা। এরপরে বলা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। কারিগরি জ্ঞান ও বৃত্তিমূলক জ্ঞান কি তোমরা জানো? আমাদের দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর ও তাত্ত্বিক শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠিত। দীর্ঘদিন যাবৎ এ ব্যবস্থা চলে আসছে। পৃথক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রচলিত থাকলে মেধাবী শিক্ষার্থীদের কিন্তু এদিকে আগ্রহ কম। অন্যদিকে সাধারণ শিক্ষায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত না থাকায় অনেক শিক্ষার্থী কিন্তু এ সম্পর্কে ভালোভাবে জানতেও পারে না। ফলে কি হচ্ছে? ফলে ব্যবসা উদ্যোগ গ্রহণের অভ্যাস গড়ে তোলা সম্ভব হচ্ছে না। কারণ ছোট থাকতে বাচ্চাদের ভিতর যে জ্ঞানটা প্রয়োগ করা হয়, সে জ্ঞানটা কিন্তু বাস্তবে সে প্রয়োগ করার চেষ্টা করে। তাহলে এই কারিগরি ও বৃত্তিমূলক জ্ঞানটা যদি ছোট থাকতে সাধারণ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভিতর প্রবেশ করানো সম্ভব হয়, তাহলে কিন্তু উদ্যোক্তা গড়ে তুলতে খুব একটা কষ্ট পেতে হয় না। প্রচারণার অভাব। যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে প্রচার ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসা উদ্যোগ উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভিন্নমুখী পদক্ষেপ সম্পর্কে যথেষ্ট ও কার্যকর প্রচার না থাকায় গ্রাম ও শহরের অনেক মেধাবী তরুণ তরুণী, বেকার যুবশক্তি এ সম্পর্কে জানতে পারে না। টিভির পর্দায় বিজ্ঞাপনের মাধ্যমে যেমন দেখা যায় একটা পণ্য সম্পর্কে আমরা ঘরে বসে জানতে পারছি,
ঠিক তেমনি বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে যদি গ্রামগঞ্জের বা শহরের সমস্ত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে তারা ওই বিষয়ে জানবে। কারণ বিজ্ঞাপন কিন্তু তত্ত্বগত জ্ঞান পৌঁছে দেয়, তাহলে বিভিন্ন তত্ত্ব তারা জানতে পারে, অতএব বিভিন্ন কাজেও তারা আগ্রহী হয়ে ওঠে। এরপরে বলা হচ্ছে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। আগেই বলা হয়েছিল যে আমাদের দেশের ব্যাংক ব্যবস্থা কিন্তু খুব একটা উন্নত নয়, বিধায় এখানে কিন্তু অর্থের চাহিদা অনুযায়ী সময় মতো প্রয়োজনীয় অর্থ পাওয়া যায় না। প্রশিক্ষণের অভাব। উদ্যোক্তাদেরকে মাঝে মধ্যে যদি প্রশিক্ষণের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে কি হবে? উদ্যোক্তাদের দক্ষতা বাড়বে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। কিন্তু আমাদের দেশে এ ধরনের খুব একটা প্রতিষ্ঠান নাই যারা উদ্যোক্তা গঠন করতে পারে। রাজনৈতিক অস্থিরতা। যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে। তোমরা দেখেছো যে হরতাল যখন থাকে বা রাজনৈতিক পরিবেশ যখন অস্থিতিশীল হয়, তখন কি হয়? বিভিন্ন কলকারখানা বন্ধ থাকে। তাহলে কলকারখানা যদি বন্ধ থাকে, শিল্প প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে, তাহলে কি উদ্যোক্তারা তাদের উদ্যোগ হারিয়ে ফেলবে না? তাহলে রাজনৈতিক অস্থিরতা এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। তাহলে এই বাধাগুলো একটা দেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে কিন্তু বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, বিষয়গুলো সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। ধন্যবাদ। কোনো প্রশ্ন না থাকলে এখন দেখব এই সমস্যাগুলো কিভাবে ওভারকাম করা যায়, অর্থাৎ দূর করা যায়। তাই এখানে কতগুলো পয়েন্ট নিয়ে আসা হয়েছে যে বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণের ক্ষেত্রে এই বিষয়গুলো আমি এখানে উপস্থাপন করেছি। কি কি? কার্যকর ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তারপরে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে। দেখো, বাধাগুলো যদি জানতে পারো, তাহলে বাধাগুলো যে জন্য বাধাগ্রস্ত হয়েছে ওইটা পরিহার করলে তুমি সহজে বুঝতে পারবা যে বাধা দূর করার উপায়। তারপরে কি আছে? দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে। কিভাবে ঘটাতে হবে সেটি বলা হয়েছে যে সাধারণ শিক্ষার সাথে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা যদি যুক্ত করা যায়, তাহলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকে এ বিষয়ে জানতে পারবে। উদ্যোক্তাদের বিনিয়োগ পরামর্শ প্রদানের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে শিল্পোদ্যোগ উন্নয়ন বিষয়টি ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। যেমন এই যে ব্যবসা উদ্যোগ বিষয়টা নবম এবং দশম শ্রেণীতে আছে। তোমরা দেখো ক্লাস 1 থেকে 9 পূর্ব অর্থাৎ 8 পর্যন্ত এ সম্পর্কে কিন্তু কোথাও কোনো সাবজেক্টে একটুও জ্ঞান অর্জন করতে পারোনি। কিন্তু এই বিষয় সম্পর্কে যদি বিভিন্ন ক্লাসে কোনো ধারণা দেওয়া থাকতো, তাহলে শিক্ষার্থীরা বিষয়টি সম্পর্কে উৎসাহী হতো। তারপরে আছে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এই বিষয়গুলো যদি করা যায়, তাহলে বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে যে বাধাগুলো আছে সে বাধাগুলো আশা করা যায় কিছুটা হলেও দূর হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে বুঝতে পেরেছ আমরা
তাই সকলকে ধন্যবাদ জানাবো। তার আগে ছোট্ট একটি বাড়ির কাজ দিব। কাজটা তোমরা লিখে নাও। একটি দেশে অর্থনৈতিক উন্নয়নে শিল্পের ভূমিকা ব্যাখ্যা করো। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের কি কোনো ভূমিকা আছে? যদি থাকে মনে করো তুমি, তাহলে সে সম্পর্কে ব্যাখ্যা করবে। এটি থাকলো বাড়ির কাজ। আগামী ক্লাসে এটি উপস্থাপন করবে। নিশ্চয় প্রশ্নটা উঠানো হয়ে গেছে। আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। তাই সকলকে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি পরিমল দাস আবারও ধন্যবাদ জানাই। তোমরা এভাবে অনলাইন ক্লাসগুলো উপভোগ করতে থাকবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং অনলাইন ক্লাসগুলো উপভোগ করতে থাকো। ধন্যবাদ সকলকে।